কোয়ান্টাম সংখ্যা আর অরবিটাল আমরা এখান থেকে শুরু করি। শুরুতেই যদি তুমি আমাকে বলো যে কোয়ান্টাম সংখ্যা কী জিনিস, কোয়ান্টাম সংখ্যা কী জিনিস বা কাকে বলে, চিন্তা করে বলো তো আমাকে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা, এটা হচ্ছে কিছু সংখ্যার কথা নির্দেশ করতেছে, যার মাধ্যমে ঠিক আছে, যার মাধ্যমে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে যার মাধ্যমে কি করা যায়, কোনো একটা পরমাণুতে ইলেকট্রন এর অবস্থান জানা যায়। কোনো একটা পরমাণুতে কি আছে জানো, ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা একটা পরমাণু ঠিক কোথায় আছে তার অবস্থান সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা কি নির্ণয় করতে পারি, আমাদের কাছে এই কোয়ান্টাম সংখ্যাটা কাজে লাগে আর কি। বুঝতে পারছি? আচ্ছা, অরবিটালের পার্টটা এখানে আছে, আমাদের ধরে ধরে একটু পড়া লাগবে। আমি জানি তোমরা এই পার্টটা সবাই খুব ভালো পারো, কারণ ইন্টারমিডিয়েটে উঠে আমরা সবার আগে যে পার্টটা নিয়ে পড়াশোনা করছিলাম সেই পার্টটাই হচ্ছে এটা। আচ্ছা, এখন যদি আমরা এক এক করে কথার মধ্যে আসি যে কাকে বলে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? তোমাদের কখ নিয়ে কিছু মানে কোয়েরি আছে না যে ভাইয়া কখটা আমরা আসলে পারি না, বাট আপনি যদি একটু কখ এর লিস্টিংগুলো করে দেন ভালো হইতো। দিব, ঠিক আছে, দিব। এখন তো আমার নিজের কাছেই জিনিসপত্রগুলো, তোমার যত জিনিসপত্রগুলো লাগবে আমাকে শুধু বলবা, আমি সময় নিয়ে তোমাদেরকে শ্যুট করে দিব আর কি। বুঝতে পারছো? ওকে, এবার কথার মধ্যে যদি আসো, কোয়ান্টাম সংখ্যা কাকে বলছি আমরা? কোনো এমন কিছু সংখ্যা যে সংখ্যাগুলো কি করে, কোনো একটা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করে আর কি, তাই না? তাহলে এটার মূল উদ্দেশ্যটা কোনটা কি যেন বলছিলাম? ইলেকট্রনের অবস্থান নির্ণয়। ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে এটা সহযোগিতা করে আর কি। গেল। এবার কোয়ান্টাম সংখ্যা আসলে কয় ধরনের আছে আর কি, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা কত ধরনের আছে তোমরা একটু বলে ফেলো তো, কোয়ান্টাম সংখ্যা কত ধরনের আছে? গেল। এক নাম্বারটা কি যেন আছে? এক নাম্বার কোয়ান্টাম সংখ্যার নাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমি এভাবে লিখলাম একটু আর কি। দুই নাম্বারটার নাম যেন কি? দুই নাম্বারটার নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তিন নাম্বারটার নাম কি? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তিন নাম্বারটার নাম কি? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চার নাম্বারটার নাম কি? চার নাম্বারটার নাম হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বুঝছি? চারটা। এখন কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করে বলো তো? কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করে? প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটা পরমাণুতে আকারের কথা নির্দেশ করে আর কি। আকারের কথা নির্দেশ করে, আকার। আবার সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি নির্দেশ করে? আকৃতির কথা চিন্তা করে। আকৃতি, কোনটার আকৃতি ঠিক কেমন হবে এইটা জানা যায় আর কি। আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি করা যায় আর কি? এটার মাধ্যমে জানা যায় ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে জানা যায়। আকৃতিটা তো জানলাম, ত্রিমাত্রিক, তাই না? ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায়। ত্রিমাত্রিক দিক বিন্যাস জানা যায়। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি জানা যায় আসলে? ইলেকট্রন ঘূর্ণনের দিক জানা যায়। ইলেকট্রন ঘূর্ণনের দিক সম্পর্কে জানা যায়। এগুলো এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? ওকে, এবার আসেন পরের কথার মধ্যে। এটা এখন আমরা আকার বুঝছি। আকার প্রকাশ করছে মানে কি? কত নম্বর কক্ষপথ আছে এটা। সো এটাকে প্রকাশ করছে, এটাকে প্রকাশ করা হয় এন দিয়ে। আকৃতিটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এল দিয়ে। ত্রিমাত্রিক দিক বিন্যাসটাকে প্রকাশ করার জন্য করছে কি? এম দিয়ে। ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য নিচে হচ্ছে কি? এস। ঠিক আছে? এখান থেকে এখন এই এন এর মান আসলে কি কি হইতে পারে, তাই না? এন এর মান কি হইতে পারে? এন এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, সো অন। কিন্তু এন এর মানটা 0 কখনো হতে পারবে না, কারণ কোনো কিছু আকার তো আসলে 0 হবে না। বা ধরো যে কোনো কিছুর রেডিয়াস এর কথা চিন্তা করে যদি আমরা বলি, কক্ষপথ যেটা আসতেছে, কক্ষপথ আসলে কখনো কি হবে না? 0 তো হবে না। আচ্ছা, এল এর মানটা আসলে কি প্রকাশ করে? এল এর মান আসলে যেটা করতেছে সেটা হলো 0 থেকে n-1 পর্যন্ত আর কি। 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত হচ্ছে এল এর মান। ঠিক আছে? আচ্ছা, এগুলো পূর্ণ সংখ্যা।
এগুলো কী প্রকাশ করে সেটা পরে বলবো, সমস্যা নেই। এম এর মানটা তাহলে কী প্রকাশ করে? এম এর মানটা হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত সংখ্যা রেখায় যতগুলো পয়েন্ট হয় সেই পয়েন্টগুলোর কথা বলছে আর কি, পূর্ণ সংখ্যাগুলোর ক্ষেত্রে এই নেগেটিভ, পজিটিভ বা জিরো সবগুলো সহকারে। আর এস এর মান কী প্রকাশ করতেছে? হয় সেটা প্লাস হাফ অথবা সেটা মাইনাস হাফ, এটা হচ্ছে এস এর মান প্রকাশ করতেছে, তাই না? এই হচ্ছে ব্যাপার স্যাপারগুলো। আচ্ছা, এখন তোমরা ওই যে একটা কনফিউশনে থাকো, কোনটা হচ্ছে অরবিটাল, কোনটা সাবশেল, আর কোনটা হচ্ছে কি উপশক্তি স্তর, কোনটা হচ্ছে ইলেকট্রনের কাহিনী প্রকাশ, এগুলো আর কি। আচ্ছা, আমরা যে একটু লিখে দিই একটু, এই যে এন এর মান যেটা লিখছো না এখানে, ধরো যে এই যে এন এর মান লিখছো না, এই এন এর মান থেকে তুমি যেটা পাবা সেটা তুমি অরবিটের কথাবার্তা পাবা। তুমি সেখান থেকে অরবিট কতটা আছে তুমি এটা বের করতে পারবা, কোন নাম কততম অরবিটের মধ্যে আছে সেটা। এই যে এল এর মান থেকে যেটা আছে না, এইখান থেকে তুমি কি জানবা? এর সাথে তুমি সাবশেলের কথা জানবা আর কি। এখান থেকে তুমি সাবশেলের কথাবার্তা জানবা বা উপশক্তি স্তরের কথাবার্তা জানবা। এই যে এম এর মান যেটা আছে এটা হচ্ছে তোমাকে কি জানাবে? এটা হচ্ছে কতগুলো অরবিটাল আছে, এটা তোমাকে জানাবে হচ্ছে এটা। আর এখান থেকে এস এর মান থেকে তুমি কি বের করতে পারবা? তুমি হচ্ছে ইলেকট্রনের সংখ্যাগুলোও বের করতে পারবা আর কি, এস এর মানগুলোকে ক্যালকুলেট করে করে। কারণ একটা ইলেকট্রন প্লাস হাফ দিকে গেলে অপরটা মাইনাস হাফ দিকে যাবে, এরকম করে কতগুলো ইলেকট্রনের দিক আছে সেখান থেকে বের করা যাবে আর কি। এই হচ্ছে কথাবার্তাগুলো, বুঝছি? ওকে, তার আগে ছোট্ট একটা জিনিস পড়ে আসি, এই সাবশেল নিয়ে একটু হালকা পাতলা পড়ে আসি। সাবশেল নিয়ে হালকা পাতলা পড়ি। সাবশেল জিনিসটা কি? সাবশেল বা উপশক্তি স্তর, ঠিক আছে? সাবশেল বা উপশক্তি স্তর। তোমরা আমাকে একটু বলো সাবশেল বা উপশক্তি স্তর বলতে তোমরা কি বুঝতেছো এই জায়গাতে? আচ্ছা, সাবশেল বা উপশক্তি স্তর বলতে আমি যেটা বুঝি এই জায়গাটায়, ধরো আমরা বলছিলাম কি এল এর মান কি হইতেছে? 0 হইতে পারে, এল এর মান কি হতে পারে? 1 হইতে পারে, এল এর মান 2 হইতে পারে, এল এর মান 3 হইতে পারে, সো অন, এরকম করে হইতে পারে আর কি। কিন্তু এইটা মূল ব্যাপারটা না, এল এর মান 0, 1, 2, 3 এগুলো আসলে কী প্রকাশ করে? এগুলো এই যে এই নাম্বারগুলো যেগুলো লিখছি না, এই যে এই নাম্বারগুলো সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে, কিন্তু ট্রু, এটা নিয়ে আমি ডিনাই করতেছি না, কিন্তু এদের একটা নাম আছে, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোট। এটা যদি তোমার হয়তো পড়া নাই, অ্যাঙ্গুলার নোট কী জিনিস সেটা পরে বলবো, বাট হয়তো অ্যাঙ্গুলার নোট এই জিনিসের ডিটেলস আমরা যাবো না, কারণ এটা পরীক্ষায় আসবে না, এইচএসসি পরীক্ষার জন্য লাগবে না আর কি। আচ্ছা, তো যাই হোক, এই যে 0, 1, 2, 3 এগুলো বলছে না, এগুলোতে যদি সেটা জিরো হয় তখন সেটাকে আমরা বলি এস অরবিটাল বলি। সেটাকে আমরা কী বলি? এস অরবিটাল বলি। যদি সেটা 1 হয় তখন সেটাকে আমরা পি বলতেছি, যদি সেটা হয় 2 হয় তখন সেটাকে ডি সাবশেল, এগুলোকে উপশক্তি স্তর, এটা হচ্ছে এফ সাবশেল বলতেছি, এরকমভাবে। বুঝতে পারছো? ওকে, এখন কথার মধ্যে যদি আসে যে এগুলোকে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড মানে কে? আচ্ছা, আগে এগুলো সবগুলো একটু আর্ট করা লাগবে, তাহলে নোডের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা এস এর কথা চিন্তা করি, এস অরবিটাল দেখতে কীরকম আর কি? এস দেখতে কীরকম? এস দেখতে হচ্ছে গোলাকার। গোলাকার বা বর্তুলাকার। এটা দেখতে তাহলে কেমন বললাম? এটাকে বললাম হচ্ছে এস দেখতে গোলাকার, ঠিক আছে? অথবা এখানে একটা লেখা লিখতে পারো বর্তুলাকার, এস দেখতে গোলাকার বা বর্তুলাকার। বুঝতে পারছো? ওকে, আর যদি আমরা পি এর মধ্যে আসি, তাহলে পি দেখতে কীরকম? পি দেখতে ডাম্বেল আকৃতি আর কি। পি হইল ডাম্বেল আকৃতির, এটা হলো পি। আচ্ছা, এখন এই যে তিনটা দাগ দিয়েছি মানে কি? একটা হলো এক্স এক্সিস, একটা হলো ওয়াই এক্সিস, একটা হলো জেড এক্সিস, ঠিক আছে? আচ্ছা, ডি দেখতে তাহলে কীরকম? ডি দেখতে হচ্ছে দুইটা ডাম্বেল মনে হইতেছে না? একটা হলো এক্স এক্সিস, একটা হলো ওয়াই এক্সিস, একটা হলো জেড এক্সিস। এটাকে তাহলে কি বলতে পারি? এটাকে হলো আমরা বলতে পারি ডাবল ডাম্বেল বলতে পারি। এই জায়গাটায় ওই কলমটা না থাকার কারণে ঝামেলা। ওকে, আজকে একটু মানাই নেই আমরা। ডাবল ডাম্বেল, সবগুলো ডাবল ডাম্বেল না,
4টা ডাবল নাম্বার, একটা হচ্ছে অন্য কিছু, ঠিক আছে। ডি আর এফ হলো জটিল আকৃতির আর কি, আর্ট করে দেখাচ্ছি না। এখন কথার মধ্যে আসো, এখন একটু কথার মধ্যে আসো, তাহলে বুঝবা আর কি এই জায়গাটায়। ধরো আমরা একটা পি অরবিটালটাকে টেনে নিলাম এখান থেকে, এই পি অরবিটালটাকে, পি অরবিটাল টেনে নেওয়া মানে কি, এই যে উপরে একটা, এই যে উপরে একটা, ঠিক নিচে একটা এরকম ছিল, ডাম্বেল আর্ট করা লাগছে। এই যে মাঝখানে যে পয়েন্টটা দেখতেছো না, এই যে এটা, এই তলটা এক্স জেড তল, এই তলটা দেখতে কেমন আর কি, এই তলটা দেখতে হলো এরকম একটা 3 ডাইমেনশনাল একটা তল। তাহলে একটা তলের উপরের দিকে, একটা তলের উপরের দিকে এইরকম একটা জিনিস, নিচের দিকে এরকম আরেকটা জিনিস, তাই তো? আচ্ছা, এখন এই যে জিনিসগুলোর নাম কি বলতেছে, এটার ক্ষেত্রে এই যে উপরের দিকে যেটা, নিচের দিকে একটা, এইটাকে বলা হয় লোব বলে। এটাকে কি বলা হয়? এটাকে লোব বলে, লোব। এই যে একটা লোব, এই যে একটা লোব, তার কয়টা লোব আছে এখানে? 2টা লোব আছে। আর 2টা লোব যে জায়গায় এসে মিলিত হয়েছে না, এই পয়েন্টে, যে পয়েন্টের মধ্যে ইলেকট্রন থাকার সম্ভাবনা 0, তাকে বলা হয় হচ্ছে নোড বলে, তাকে নোড বলে। তাহলে কি বললাম? নোড বানান ড। হ্যাঁ, কি বলছে এখানে? এই যে এইগুলোকে লোব, এই যে লোব, এটাকে নোড বলে। তাহলে এবার বলো তো তুমি, এখানে লোব কয়টা আছে? এই যে 1টা 2টা 3টা 4টা, 4টা লোব আছে এখানে। নোড কয়টা আছে? 2টার জন্য থাকে একটা নোড, আর 4টার জন্য আছে কি 2টা নোড আছে এখানে আর কি। বুঝতে পারছো? ওকে, এখন এখন কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে মোট কতটা নোড আছে, মোট নোড সংখ্যা কত, মোট নোড সংখ্যা কত? আমি একটু লিখে দিই এটা একটু। ধরো এটা একটু মনে রাখবা, মোট নোড সংখ্যা, নোড সংখ্যা সেটা কত? n-1, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে বললাম 7s, এটা তাহলে মোট নোড তাহলে কত হবে? তাহলে 7 - 1 করলে তাহলে কত হলো? 6। তাহলে 7-এর মধ্যে 7s-এর জন্য আমাদের কাছে 6টা নোড আছে আর কি। কত টাইপের নোড এটা ভাগ করতেছি না আপাতত, ঠিক আছে, 6টা নোড আছে এখানে। আচ্ছা, তাহলে তুমি নোড বুঝছো, এটা বুঝছো। আর নোড এই যে এই বরাবর যে তলটা আছে না, এই যে তলটা, এই যে একটা তল, এই যে একটা তল, যে তলের জন্য গিয়ে কি হয়েছে এখানে একটা 2টা লোবের কারণে এখানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই তলটার নাম কি বলা হয়? এই তলটার নাম কি বলা হয়? এই তলটার নাম কি বলতে পারি? এই তলটার নাম বলতে পারি হচ্ছে নোডাল তল বলে। এই তলটার নাম কি বলতে পারি? নোডাল তল বলে। এখন তুমি বোঝো, নোড, নোডাল তল, লোব, কারো কোনো কনসেপ্টে ঝামেলা আছে? নাই। এই যে এখানে বলছিলাম অ্যাঙ্গুলার নোড, এই যে নোডকে ভাঙলে পরবর্তীতে 2 দিকে যাওয়া যায়, অ্যাঙ্গুলার নোড এবং রেডিয়াল নোড। সো ওই সংখ্যাগুলোর থেকে এই সংখ্যাগুলো আসছে। এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টাম সংখ্যা, যেটাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে নিয়ে আসা, ওইটা কিন্তু এরকমটা না এখান থেকে আর কি, ঠিক আছে। এটা জাস্ট এই সংখ্যাগুলোতে, আমরা ওই সংখ্যাগুলোর দিকে আসলে আর এটাকে ভাঙলাম না আজকের লেকচারে, কারণ আমরা তো এইচএসসির জন্য পড়তেছি এই জন্য। তাহলে এখানে বোঝো তো, এই যে নোড সংখ্যা n-1, তাহলে আমরা যখন এইখানে পড়লাম, এই যে এইখানে যখন পড়লাম, এই যে n-1 পর্যন্ত সাবশেল এখানে, এটা কিন্তু সেই নোড সংখ্যার কথাই বলছে আর কি। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। আমাদের কাছে নোড, নোডাল তল, নোড, লোব, এই জিনিসগুলো সবার কাছে মনে হয় ক্লিয়ার হয়েছে। আকৃতির ব্যাপারগুলো এমসিকিউর মধ্যে আসতে পারে। ক্লিয়ার কথাটা? ওকে, ক্লিয়ার। এবার চলো আমরা এক এক করে সামনের দিকে আগে। এখন এইখানে ছোট্ট একটা ব্যাপার বলে দিই আর কি, যে কি হইতে পারে। আচ্ছা, এখন না বলি, পরে বলি এটাতে। এবার যাচ্ছি হচ্ছে আমরা কি কোয়ান্টাম সংখ্যাগুলো তাহলে বের করার জন্য, যেটা এখানে পরীক্ষায় আসার মতো অবশ্যই আসবে। এই জায়গাটা থেকে আমরা একটু হিসাব নিকাশ করি আর কি। সেখান থেকে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে অরবিটালের হিসাব করি, অরবিটাল এবং ইলেকট্রনের হিসাব, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। পরীক্ষায় কীভাবে আসে এটা দেখব, এটাকে নিয়ে কোনো তোমার ঝামেলা নেই, এটা নিয়ে তোমার কোনো ঝামেলা নেই, পরীক্ষা কীভাবে দেখবো আর কি, ঠিক আছে। ওকে, এখন ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো। আচ্ছা, আমাদের কাছে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে যার মাধ্যমে আমরা ইলেকট্রন হিসাব নিকাশ করতে পারবো। তাহলে একটা আছে n, একটা আছে হচ্ছে l, একটা আছে m, একটা আছে হলো s, এরকম 4টা কোয়ান্টাম সংখ্যা আছে আর কি। সমান হয়েছে? আচ্ছা, সমান না হলে একটু তুলে দাও এটাকে। একটা আছে হলো m, একটা আছে হলো s, বুঝছি? ওকে, এবার আমরা যে কাজটা করতে পারি, এটা আমরা সবাই আগেও করছি ছোটোবেলায়। ধরো আমরা থার্ড কক্ষপথ নিচ্ছি আর কি। ধরো যে আমি তোমাকে বলছি এটা কার জন্য হিসাব নিকাশ করো, অ্যাজ পার দ্য এক্সাম্পল
থার্ড শেলের জন্য কত, থার্ড শেল, ঠিক আছে, পরীক্ষা এইভাবেই তো প্রশ্ন হয়। ধরো তোমাকে বলছি এটা এক্সাম্পলের জন্য, থার্ড শেলের জন্য কত সেটা। থার্ড শেল হলে এন এর মান তাহলে কত, 3, এন এর মান 3 হওয়া মানে এর মান তাহলে কত হবে, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 3 - 1 মানে তাহলে কত হবে, 2, তাহলে 0 1 2, তাহলে কি হলো এখান থেকে 0, এই যে 1, এই যে 2, বুঝছে? এটা কার কথা আসছে, তার সাবশেল চলে আসছে। আচ্ছা, এখন তুমি চাইলে এটাকে এভাবে লিখে রাখতে পারো যে ভাইয়া এটা 1 0 মানে তো এস হবে, 0 মানে তো এস হবে, 1 মানে তো পি হবে, এটা মানে তো তাহলে ডি হবে। আমি ডিনাই করতেছি না, তুমি কি করবে তাহলে এই জায়গাটায়, এই জায়গায় 3s, এটা হচ্ছে 3p, এটা কি 3d, এটা হচ্ছে তাদের কথা। তুমি যদি লিখতে চাও তুমি লিখতে পারো, এটা নিয়ে কোনো ডাউট নেই। তুমি যদি লিখতে চাও যে ভাই আমি এগুলো লিখে রাখবো, কোনো সমস্যা নেই, তুমি চাইলে লিখে রাখতে পারো, তুমি চাইলে নাও লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই এটাতে। আচ্ছা, এবার যদি 0 হয় তাহলে এম এর মান তাহলে কত হবে, আমরা এম এর মানের ক্ষেত্রে কী বলছিলাম, একটা সংখ্যা রেখা বলছিলাম, আমরা এম এর মানের ক্ষেত্রে কী বলছিলাম, একটা সংখ্যা রেখা। যে সংখ্যা রেখার মধ্যে কি হয়, যে সংখ্যা রেখার মধ্যে কি হয়, যে সংখ্যা রেখার মধ্যে কি হয় তোমাদের জানা আছে না? হ্যাঁ, এই যে 0, এদিকে থাকে হচ্ছে মাইনাসগুলো, এদিকে থাকে হচ্ছে প্লাসগুলো থাকে আর কি। তোমাকে যদি এখন বলি 0-এর জন্য তাহলে কি মাইনাস আর কি প্লাস, তাহলে কত হলো এটাতে, প্লাস মাইনাস 0 মানে 0। এখন 1 মানে তাহলে কি, 1 বসালে -1, 1 বসালে তাহলে কী হবে, -1 0 +1, এরকম হবে না? তাহলে 3টা সংখ্যা আসছে, একটা হলো -1, একটা হলো 0, একটা হলো +1, আসছে আসছে। এবার যদি এটা বলি তাহলে কত আসবে, এটা বলি তাহলে কত আসবে, -2 -1 0 +1, তারপরে হলো +2, বুঝতে পারছো? তাহলে একইভাবে, কারণ -2 বলা মানে কি, এই -2 থেকে শুরু করা লাগবে, -2 -1 0, এই যে শেষে গিয়ে ঠিকবে কোথায়, +2-তে গিয়ে ঠিকবে, বুঝছি কথাটা? আচ্ছা, তাহলে 2 নাম্বার সাবশেলে 5টা অরবিটাল থাকতে পারবে। 1 নাম্বার সাবশেলে যেটা 1 যদি হয় তো তখন সেটা ক্ষেত্রে 3টা অরবিটাল থাকতে পারে, 0-এর মধ্যে আসলে একটাই থাকে আর কি, গেল? আচ্ছা, এবার তুমি কথার মধ্যে আসো, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, একটা +1/2, একটা -1/2, তাহলে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা, তাহলে সেটা হলো কি, একটা +1/2, একটা -1/2, বুঝছি? ওকে, আর এটা ক্ষেত্রে তাহলে কী হবে, 3টা অরবিটাল, এই যে 1 2 3টা, তার নাম তাহলে কী হবে এটার জন্য, তাহলে 3 × +1/2 -1/2, 3 × 3 × +1/2 -1/2, এটা তো তাহলে কত হবে, 5টা, তাহলে হচ্ছে 5 × +1/2 -1/2, বোঝা গেল? হ্যাঁ, বুঝছি তো, ওকে, সমস্যা নেই। বাকি কথাগুলো আমি জানি মনের মধ্যে কী কী ঘুরতেছে, ওগুলো আসবে এখানে, সমস্যা নেই। এখন তুমি যদি এই সংখ্যাগুলোকে যোগ করো, এই সংখ্যাগুলোকে তুমি কী পাবা, থার্ড শেলের মধ্যে মোট কতটা অরবিটাল আছে। তাহলে এখানে লিখে রাখতে পারি, থার্ড শেলে মোট অরবিটাল কত, মোট অরবিটাল হচ্ছে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে কয়টা হলো, মোট 9টা, তাহলে মোট 9টি অরবিটাল আছে এখানে। এবার তুমি আমাকে বলো তাহলে মোট ইলেকট্রন তাহলে কয়টা, এই সবগুলোকে যোগ করে তাহলে কী পাওয়া যাবে, তা পাওয়া যাবে হচ্ছে মোট ইলেকট্রন পাওয়া যাবে, তাই না? তোমার মনে হতে পারে কেমনে পাওয়া গেল, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2টা, এটা মানে কয়টা, 6টা, এটা মানে তাহলে কয়টা, 10টা, 10 6 2 যোগ করে তাহলে কত হইল, 18টি ইলেকট্রন আছে, 18টি ইলেকট্রন আছে। তাহলে এইভাবে তোমাকে বের করতে বলবে যে একটা অরবিটালে মোট কতটি ইলেকট্রন আছে, তুমি খুঁজে বের করো, বা কতটি অরবিটাল আছে লেখো, তখন তুমি এরকমভাবে সুন্দর করে লিখবা আর কি, বুঝতে পারছো? ওকে, এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এন এর মান যত, এন এর মান যদি 3 হয়েছে, তার মানে এটা অরবিটাল দেখো কত, 9টা অরবিটাল দেখো, তাহলে কয়টা, 9টা। এখান থেকে আমরা একটা শর্টকাট কথা বলতে পারি আর কি, ঠিক আছে? আমরা এটাকে একটা ছোট করে কিছুটা বলতে পারি, শর্টকাট না বলে বলি ছোট করে যদি নির্ণয় করতে যদি চাও, তখন তাহলে তুমি কি বলতে পারবা, n², এটাই হচ্ছে আমার কাছে কি, নাম্বার অফ অরবিটাল, তাহলে ওই n² সাথে যদি 2 গুণ করে দাও তাহলে কি পাওয়া যাবে, ইলেকট্রন সংখ্যা, তাহলে n এর সাথে 2 গুণ করে দাও তাহলে কি পাওয়া যাবে, ইলেকট্রন সংখ্যা। তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারলা, এই যে MCQ এর জন্য বের করতে পারবা, 5 নম্বর কক্ষপথে মোট কতটা ইলেকট্রন আছে বের করতে পারবা। যদি তোমাকে বলে 6 নম্বরের জন্য মোট কতটা আছে, এরকম করে তুমি বের করতে পারবা, শর্টকাটের জন্য এটা ইউজ করলা। বাট তোমার যদি লিখতে বলে তাহলে তুমি এইভাবে লিখবা আর কি, কাহিনী কি বুঝতে পারছো? ওকে, এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে ভাইয়া
এইগুলো তাহলে কি, এই যে এইগুলোকে -1 0 +1 এই জিনিসগুলোকে কি প্রকাশ করে? তো চলো একটু দেখতে চাই আমরা, চলো আমরা একটু এটাকে একটু দেখতে চাই কি বলতে পারি এটাকে, দেখো তো পি না, তাহলে এটার জন্য হচ্ছে এটাকে নাম দিলাম px, এটার নাম দিলাম py, এটার নাম দিলাম pz। যদিও এটা অ্যাকচুয়ালটা না, কেন না, কারণ আছে। আচ্ছা এটাকে এই জায়গায় না দিয়ে এই পাশে মনে বললে ভালো হয়েছে নাকি, পরের পেজে গিয়ে বলি এটাকে, এই জায়গায় বললে কনজেস্টেড হয়ে যাবে। আমি এই পাশে গিয়ে তোমারে বলি, এখানে আসো। কি বলতেছিলাম এখানে আমি জানো, বলতেছিলাম পি এর জন্য, তাই না? তুমি যদি পি যখন নিচ্ছিলা তখন এল এর মান আসলে 1 এর জন্য কি হচ্ছে, ওনার জন্য হচ্ছে -1 0 +1 তিনটা দাগ আসছে। তাহলে এইটাকে কি বলতেছে, পি না? তাহলে এই প্রথমটাকে বলতেছি আমরা px, পরেরটাকে বলতেছি py, পরেরটাকে বলতেছি pz, এরকম বলতেছে আর কি। কিন্তু এটা থাম্ব রুল না, হ্যাঁ, এটা কি হচ্ছে একটা প্যাটার্নে ধরতে হইতেছে আমাদের বইগুলোতে, যে সিকোয়েন্সটাকে মানে ম্যাক্সিমাম রাইটাররা ধরছে সেভাবে। কখনো কখনো এইটাও কি হতে পারে, এটাও px হতে পারে, py হতে পারে, বাট pzটা অ্যাকচুয়াল তুমি যদি পড়তা তাহলে pzটা হচ্ছে তখন 0 হইতো আর কি, এরকমটা। তো তোমার কিছু এত কিছু জানার দরকার নেই তো, তাই না? তোমাদের পরীক্ষাটাই ভালো করতে হবে আর কি আপাতত। এই জন্য তোমার বইয়ের মধ্যে যে সিকোয়েন্সে লেখা আছে তুমি ওইটাই লিখবা। বই কী দেওয়া আছে, মাইনাসগুলোর থেকে এক্স থেকে শুরু করে এভাবে গিয়েছে, বুঝতে পারছি? ওকে, এবার যদি এটা তো ভাই পি এর জন্য বললেন, তাহলে ডি এর জন্য তাহলে কেমন হবে? ডি এর জন্য যদি আমরা চিন্তা করি, এল এর মানটা 2, তার জন্য তাহলে কী হয় জানো, এটা হচ্ছে -2 -1 0 +1, তাই না? তারপরে কি হয় +2 আর কি। তাহলে এইটার জন্য 5টা অরবিটাল আছে, তাহলে 5টার জন্য নাম তাহলে কি হবে, এইটার নাম হলো dxy, এটার নাম হলো dyz, এটার নাম হলো dzx, এটার নাম হলো dx2 y2, এটার নাম হলো dz2। বুঝছো? এর নাম হচ্ছে এরকম। আচ্ছা, সো এখান থেকে মনে হয় একটু পয়েন্টগুলোকে সরাই ফেলতে পারলে ভালো হতো, একটু হালকা একটু যদি সরাই দিতাম তাহলে ভালো হতো। ঠিক আছে, বুঝছো? তাহলে এই নামগুলো তুমি এখান থেকে পেয়ে গেছো, এই নামগুলো তুমি এই সিকোয়েন্সটাই ইউজ করবা। বাট তোমার যদি জানতে ইচ্ছা হয় 0 কার জন্য, এই dz2 এর জন্য আসলে অ্যাকচুয়ালি 0 হয়। সো আপাতত তুমি এটা না জানলেও চলবে আর কি, আপাতত তুমি পরীক্ষার জন্য এটাকে কাজ চালিয়ে দিতে পারবা। বুঝতে পারছো তো? ওকে, তবে আমি তোমাদের একটা কথা বলে রাখবো, তোমরা যদি এডমিশনের সময় অবশ্যই পড়াশোনা তোমাদের করা দরকার আছে। এডমিশন, ঢাবি বা বুয়েট, যার জন্য তোমার রিটেনের জন্য পড়ো না কেন, তখন তোমরা এই অঙ্কন করবা আর কি। ঠিক আছে, অরবিটাল চিত্রগুলো অঙ্কন করবা। ঠিক আছে, চিত্র অঙ্কন করাটা শিখবা, এটা তুমি শিখবা। ধরো যে 3s, তারপরে ধরো 4s, এগুলো আর্ট করবা একটা সিকোয়েন্সে। তারপরে ধরো 3p এরগুলো আর্ট করবা। তারপরে ধরো 3d এরগুলো আর্ট করা শিখবা। এইচএসসির জন্য এটা লাগবে না, আপাতত লাগবে না এইচএসসির জন্য, এই জন্য এটাকে করাচ্ছি না, লাগলে করাইতাম তোমারে। ঠিক আছে, আপাতত ধরো যে লাগবে না, এই জন্য করাচ্ছি না। বাট এইটা তোমার জন্য বলে দিতেছি হোম টাস্ক। ঠিক আছে, হোম টাস্ক কইরো। কেউ যদি করে টেলিগ্রামে যদি জানাইতে চাও বা গ্রুপে যদি জানাইতে চাও, জানাইলে খুশি হব আর কি বরঞ্চ। বুঝতে পারছো? এটা জানাইলে খুশি হব। আচ্ছা, এটা পার্ট গেল। এরপরের পার্টে তাহলে কি আসবে? এরপরের পার্টে আমরা যাব কোথায়? আমরা ছিলাম কোয়ান্টাম সংখ্যাতে, আমরা ছিলাম অরবিটালে, তাই না? আচ্ছা, এরপরের পার্টে এখানেই আসবে ইলেকট্রন বিন্যাসটা করা আর কি। কারণ আমরা তো বলছিলাম যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কোনো একটা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করার জন্য যে সংখ্যাগুলোর প্রয়োজন পড়ে, সেই সংখ্যাগুলোর নাম কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বলে আর কি। তাহলে এই কোয়ান্টাম সংখ্যা তো বের করলাম, এখন তাহলে ইলেকট্রন অবস্থান বের করতে হবে ইলেকট্রন বিন্যাস দিয়ে। আচ্ছা, তাই তো? চলো একটু দেখি আমরা। তাহলে পরের উদ্দেশ্য কোনটা? পরের টার্মিনালটা ইলেকট্রন বিন্যাস। ইংরেজিতে কি বলে? ইলেকট্রন কনফিগারেশন বলে। এখানে ইংলিশ ভার্সনে কেউ আমার ক্লাসগুলো করো কি না তোমরা চাইলে জানাইতে পারো। তো তোমাদের জন্য হয়তোবা নেক্সট ক্লাস যেটাই নিই না কেন, ইংলিশ বাংলা মিলাই নিলাম আর কি। বুঝছো? জানাই আর কি। ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের কিছু রুলস জানতে হয় আর কি। ঠিক আছে, কিছু রুলস জানাটা জরুরি। ঠিক আছে, রুলস বা থিওরি বলো, এক কথায় আমরা লিখি একটু এক এক করে। কী কী জানতে হবে? একটা জানতে হচ্ছে আউফ বাউ নীতি জানতে হয়। রুলস, আউফ বাউ নীতি জানতে হয়, এটা একটা ব্যাপার। ঠিক আছে, আউফ বাউ নীতি জানতে হয়। 2 নম্বরটা কি জানতে হয়? আউফ বাউ নীতি। তারপরে জানতে হয় পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি।
তারপরে 3 নাম্বারটা কি জানতে হয়? হুন্ডের নীতি জানতে হয়। হুন্ডের নীতি জানতে হয়। তাহলে 3টা জিনিস সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হয় তোমার। কী কী? আউটবাউ নীতি, পরিবর্জন নীতি আর হুন্ডের নীতি। তোমাদেরকে সবারই এই সব জিনিসগুলো নিয়ে আলাদা করে আইডিয়া আছে? অবশ্যই আছে, কারণ তুমি তো শেষ মুহূর্তে পড়তেছো, সবার একটা আইডিয়া আছে। আমরা এক এক করে ছোট করে জিনিসগুলো বলে যাবো আর কি, ঠিক আছে? ছোটো করে জিনিসগুলো বলবো, কালারফুল করে ইউজ করলে সুবিধা হলো আর কি। আউটবাউ নীতিতে আসলে মূলত কাকে ইউজ করা হয়? মূলত ইউজ করা হইতেছে কোনটাকে? মূলত ইউজ করা হচ্ছে n+l ফর্মুলাটাকে ইউজ করা হয়। n+l ফর্মুলাটাকে ইউজ করা হয়, যেটা দিয়ে কিনা অরবিটালের শক্তি নির্ণয় করা হয়। এটা দিয়ে কী করা হয়? এটা দিয়ে অরবিটালের শক্তি বিবেচনা করা হয়। অরবিটালের শক্তি কাকে দিয়ে? n+l ফর্মুলা দিয়ে অরবিটালের শক্তি বের করা হয় আর কি। আচ্ছা, তার মানে এখানে কি বলছে? আউটবাউ নীতিতে কী বলা হয়? যে আমি তোমাকে ডিরেক্ট সংজ্ঞাটা এখানে লিখতেছি না, বুঝে বুঝে যতটুকু দরকার অতটুকু জন্য লিখতেছি, তাহলে তুমি গুছিয়ে লিখতে পারবা, ঠিক আছে? যে অরবিটালের শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। এটা হচ্ছে তার মূল কথা, ঠিক আছে? তার মানে অরবিটালে ইলেকট্রনগুলো যায় কীভাবে? তাদের শক্তির ক্রম অনুসারে। কার শক্তি বেশি সে আগে, তার শক্তি কম সে পরে। তাহলে আমরা যদি 3টা শক্তি অরবিটাল নিই, ধরো আমরা নিলাম 3p, আমরা নিলাম 4s, আমরা নিলাম 3d। এবার আমাকে বলো কোথায় আগে ইলেকট্রন যাবে? আমরা যদি n+l ফর্মুলা অনুযায়ী শক্তি বিবেচনা করতে যাই, তাহলে n এর মান এখানে কত? n এর মান এখানে হচ্ছে 3, p এর মান কত এখানে? p এর জন্য l এর মান কত? 1। তাহলে 3 আর 1 যোগ করলে 4 হয়। তাহলে 4-এর সাথে 0 যোগ করলে তাহলে কত হইল? আচ্ছা, এটা তোমার ঝামেলা রাখতে পারে না? 3 + 1 যোগ করলে তাহলে কত হইল? 4। এটা কত হইলে? 4 + 0। 0 কোথা থেকে পাইলাম? 0 কোথা থেকে জন্য পাইলাম? এই যে ভাইয়ারা কিন্তু এই জায়গায় ইউজ করে আসছে, এই যে এল এর মানের জন্য এই যে পি এই নাম্বারগুলোকে ইউজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এখানে তাহলে কী হয়েছে? এরা তাহলে যোগ করে হইলো তাহলে 4 হয়েছে। এখানে তাহলে কত হইলো? 3, এর সাথে যোগ করলে তাহলে কত হয়েছে? 2। তাহলে যোগ করলে তাহলে কত হবে? 5। তাহলে ভাইয়া খুব ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে 5-এ সবার পরে ইলেকট্রন যাবে। তাহলে কোথায় যাবে আগে? পি, এই 3p আর 4s এগুলোর মধ্যে যাবে। তাহলে এখানে একটা গ্যাঞ্জাম লাগছে। গ্যাঞ্জামটা কোথায়? এর মানও 4, এর মান হচ্ছে 4, আবার পাশাপাশি তোমার এইখানে এর মানটাও কত আসলে? 4, ঠিক আছে? সো এবার তো ভাই বিপদ। তখন তাহলে কী করতে হবে? যদি দুইটার মান যদি সমান হয়, যার হচ্ছে কক্ষপথ সংখ্যাটা আগে, সেখানে আগে ইলেকট্রন যাবে। মানে 3 তলায় না থেকে তো আগে 4 তলায় থাকতে যাবে না, তাই না? যখনই দুইটা সমান তখন আগে কোনটা যাব আমরা? যেটার মধ্যে শক্তি কম সেখানে, মানে যেটার মধ্যে কক্ষপথ সংখ্যাটা আগে সেখানে। তাহলে ওই হিসাব করলে দেখা যায় তাহলে কোথায় আগে ইলেকট্রন যাবে? আগে যাবে হচ্ছে 3p-তে যাবে, তারপরে যাবে হচ্ছে 4s-এ যাবে, তারপরে কোথায় যাবে? 3d-তে যাবে। তাহলে আমরা কি বললাম? এইটাতে আমাদের যদি চিন্তাভাবনা করে বলি, এই সিকোয়েন্স অনুযায়ী আসলে ইলেকট্রন যাবে। এই সিকোয়েন্স অনুযায়ী আগে ইলেকট্রনটা যাবে। যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন, তারপরে তারটা, তারপরে তারটাতে। এই জন্য আমাদেরকে পটাশিয়াম দিয়ে কিন্তু একটা প্রশ্ন করে, পটাশিয়ামের শেষ ইলেকট্রনটা 3d-তে না গিয়ে 4s-এ গেল কেন? কারণ কি? আউফবাউ নীতি অনুসারে 4s-এর জন্য মান যোগ করলে 4 আসে, 3d-এর জন্য 5 আসে। তাহলে 4টা কম আর 5টা হলো বেশি। এই জন্য কী বলতেছে? বুঝতে পারছো? 4s-এ যায়, তারপর 3d-তে যায় না। আমার মনে হয় তোমাদের এই কনসেপ্টটুকু ক্লিয়ার। এবার যাই পরেরটার মধ্যে, পরিবর্জন নীতি। এখান থেকে ভালো লেভেলেরই প্রশ্ন হয়। ভালো লেভেল মানে ভালো লেভেলেরই প্রশ্ন হয়। প্রশ্ন তুমি দেখবা, প্রশ্ন আছে যদিও আমাদের কাছে, আমরা আগে পড়াশোনা করতেছি, এই জন্য আসলে জিনিসটাকে নিতেছি আমরা এখানে। আমরা কালারটাকে এই কালার নিলাম। পরিবর্জন নীতিতে কাজটা কীভাবে করে বলো তো? পরিবর্জন নীতিতে কাজটা কীভাবে করে? এখানে তুমি কাজটা মনে রাখবা কীভাবে? মনে রাখবা হচ্ছে 1 2 4 দিয়ে, ঠিক আছে? এরকম আমরা কিন্তু এক্সাম্পল দেখাবো, এটা সমস্যা নেই। 1 2 4 এরকম করে কীভাবে মনে রাখবা? এই যে 1 মানে কি? একটি পরমাণুতে
একটি পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের, একটি পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রন এর 4 মানে হলো কি 4টি কোয়ান্টাম সংখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যা একই হবে না, তাহলে কি বলছে এখানে 1 2 4, মানে একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না, সমান হবে না, এটাই বুঝাইছে আর কি এখানে। সো এইটা দিয়ে কিভাবে প্রশ্ন হয় এটা নিয়ে একটু জানা দরকার না ভাইয়াদের কাছে? চলো জানি একটু, এটা নিয়ে একটা জিনিস জানা দরকার। তাহলে কার জন্য বলতেছি এখানে? এটা বলতেছি হচ্ছে পলির বর্জন নীতি, এটাকে ইংরেজিতে কি বলে? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এইভাবে বলে। এটা তো তুমি বুঝলা, একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না। আচ্ছা, এবার আমরা তো একটু বুঝে একটু আগে ধরো আমরা কি নিলাম, হিলিয়াম নিলাম আর কি। এটা হিলিয়ামের মধ্যে দুইটা ইলেকট্রন আছে, একটা হলো 1s2, এভাবে আছে দুইটা ইলেকট্রন। তাহলে মানে এখানে প্রথম ইলেকট্রন আছে, দ্বিতীয় ইলেকট্রন আছে। তাহলে আমরা যদি লিখি হিলিয়ামের প্রথম ইলেকট্রন, এটা নিলাম। হিলিয়াম এর দ্বিতীয় ইলেকট্রন, এইটা আবার নিলাম। তাদের কোয়ান্টাম সংখ্যার মানগুলো আমরা লিখি n l m s, তাই তো? আচ্ছা, এটা দেখো ট্রেনটা বাঁকা হয়ে কোথায় চলে গেছে। আচ্ছা, এখন যদি তুমি খেয়াল করে দেখো, এটার জন্য কি 1s এর মধ্যে দুটো ইলেকট্রন আছে না? তাহলে n এর মান তাহলে কত? 1, n এর মান 1 1। এর মধ্যে s মানে তাহলে কত হবে? 0 0। এটা তাহলে কত হবে? এটাও হবে 0, এটা হবে তাহলে 0। এখন যখনই দুইটা ইলেকট্রন ঢুকছে একটা অরবিটালে, তাহলে তখন কি হবে? প্রথম ইলেকট্রনটা যাবে হচ্ছে +½ ডিরেকশনে, পরের ইলেকট্রনটা যাবে হচ্ছে -½ ডিরেকশনে। তাই তুমি কি বুঝলা? দেখো, একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান না, এই দুটা কিন্তু ডিফারেন্ট। তার মানে 3টা সমান হইলেও এই একটা হলো কেমন? একটা হলো ভিন্নতা আছে, ঠিক আছে? এই ভিন্নতা থাকাই লাগবে একটা পরমাণুতে। যদি ভিন্নতা না থাকে তাহলে ইলেকট্রন বিন্যাস কিন্তু সঠিক হবে না, এটা সঠিক রাখা লাগবে আর কি। তার মানে সর্বোচ্চ কতটা সমান হতে পারে? সর্বোচ্চ 3টা সমান হতে পারে আর কি। সর্বোচ্চ একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে সর্বোচ্চ 3টি সমান হতে পারবে। বুঝছো? এই হচ্ছে ব্যাপারটা আর কি। আমার মনে হয় তোমার এটা নিয়ে ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে এখন। আচ্ছা, তার মানে আগের পেজে একটা ফেরত যাই। আমরা যেন কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। এবার আমাদের কাছে আছে কি? হুন্ডের নীতি আর কি। এটা আমাদের মধ্যে আছে হুন্ডের নীতি। এখন আসো হুন্ডের নীতির মধ্যে আমরা একটু যাই। আমরা এখন যাব হচ্ছে কোথায়? আমরা যাব হলো এবার হুন্ডের নীতির মধ্যে। সব একটা পেজের মধ্যেই রাখতেছি, যাতে করে যদি কখনো লাগে এক্সট্রা করে অপর পাশে চলে যাবো আর কি। কালারগুলো তো বোঝা যাইতেছে, তাই না? হুন্ডের নীতির মধ্যে হুন্ডের নীতিতে কী বলছে? যখন কোনো একটা অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করে তখন কি হয়? সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় প্রবেশ করে। সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় প্রবেশ করে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা একটা কথার মধ্যে আসি। সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় যখন প্রবেশ করবে তখন পি আছে, আবার ডি আছে, ঝামেলা আছে না ওদের জন্য? হ্যাঁ, ঝামেলাটা কোথায়? তখন সবাই কি মানে একমুখে যাবে নাকি সবাই ভিন্ন ভিন্ন দিকে যাবে? ওটা দেখি। তাহলে কি বললাম? এর মধ্যে দুইটা পয়েন্ট আছে। যখন ইলেকট্রন বিন্যাসের সময় আমরা কি করব? ইলেকট্রনগুলোকে অরবিটালে প্রবেশ করাবো। তখন কি বলছি? দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ, লেখাটা ঝামেলা হচ্ছে এখানে। সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থা, এটা হবে অবস্থা হবে। 2 নম্বর একটা পয়েন্ট হচ্ছে সকল যে সকল ইলেকট্রন দিয়ে তুমি বিজোড় হয়েছে না, ওরা কেমন হতে পারে? সবাই একই মুখে প্রবেশ করবে আর কি। তাহলে সকল নামে লিখি এরকম, সবাই একই দিকে প্রবেশ করবে।
একই দিক হয়ে প্রবেশ করবে। তোমরা একটা কাজ করবা, এই সবগুলো নীতি সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলবা, এখনই লিখে ফেলবা আর কি, ঠিক আছে? এগুলো পরীক্ষা আসার মতো খ নাম্বারে। তো আমি জাস্ট তোমাকে দুইটা মূল পয়েন্ট বলে দিচ্ছি এখানে, এখন প্র্যাকটিসের মধ্যে আসো। তাহলে একটা কথার মধ্যে আসে এই দুটো পয়েন্টকে ভ্যালিডেট করার জন্য। ধরো যে আমাদের কাছে P4 আছে, মানে পিতে 4টা ইলেকট্রন আছে। পিতে কটা ইলেকট্রন আছে? 4টা। এইটাকে যদি আমাকে লিখতে বলে তো আমি তাহলে কেমনে লিখবো? একটু ভালো করে খেয়াল করে দেখো তো, একটু ভালো করে খেয়াল করে দেখো। ধরো আমরা এখানে নিলাম, আমরা এখানে নিলাম এরকম। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে পি অরবিটাল 3 ভাগে ভাগ করছি, 3 ভাগে ভাগ করছি, 3 ভাগে ভাগ করছি। এখন যখন আমি এখানে বলছি সর্বোচ্চ সঙ্গ বিজোড় অবস্থায় যাবে, আছে 4টা, আগে আমাকে একটা একটা করে দিতে হবে, একটা একটা করে দিতে হবে, একটা একটা করে দিতে হবে। দিছি তো একটা একটা করে দিছি না? বাট ঝামেলা করছে, এটা কী ঝামেলা করছে? এইটা দেওয়া যাবে না। কারণ কি বলছে, সবাই একই দিকে আগে প্রবেশ করবে, দুইটা একদিকে গেছে, এটা তো ভিন্ন দিকে গেছে, তাহলে তো হইল না। তাহলে কী করা দরকার? এটাকে কারেক্ট করতে হবে, সবাই আগে একমুখে হয়ে প্রবেশ করছে। এবার যখন আরেকটা বাকি আছে তখন সেটা বিপরীত দিকে হয়ে প্রবেশ করবে। সবাই প্রথমে একমুখী হবে, তারপরে সেটাকে পরে বিপরীতমুখী হবে। ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে দিলাম প্রথমের দিকে বা ফার্স্টে এরকম করে যাবে, তারপরে যখন সবগুলো শেষ হয়ে গেছে তখন আমার বিপরীত দিকে হয়ে যাবে, বিপরীত দিকে হয়ে এইটা প্রবেশ করছে, বুঝছো? যেমন এইটা কারেক্ট, পাশাপাশি তুমি আবার এরকমও লিখতে পারতা যে ভাইয়া সবাই এইরকম উল্টা দিক হয়ে গেছে, সবাই এইভাবে গেছে, সবাই উল্টা দিক হয়ে গেছে, তারপরে এটা আসে আবার এই মুখে গেছে, এটাও কারেক্ট। সো এটাও কারেক্ট অ্যান্ড এটাও কারেক্ট। বুঝতে পারছো কথাটা? মনে হয় তোমার কাছে ক্লিয়ার। তাহলে পি ডি এফ এই অরবিটালগুলোর জন্য তুমি হুন্ডে নীতিটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবে। কারণ কি, এগুলোর মধ্যে তো 3টা 5টা 7টা এইভাবে করে অরবিটাল আছে, এই জন্য এদের জন্য একটা কাজ করা না। এসের জন্য কাজ করতে পারতেছি না, কেন পারতেছি না? কারণ ওখানে মাত্র একটা আছে, ওখানে মাত্র একটা অরবিটালে আছে, ওরা আমরা কাজ করানোর কী আছে আবার, তাই না? ওকে, সো আমার মনে হয় এটা তোমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে, তাই না? কেমন ক্লিয়ার হয়ে গেছে না এটা? ওকে, এবার ঘটনার মধ্যে আসে। যদিও আমাদের পড়াশোনার পার্টটা প্রায় শেষ, ক্লোজের দিকে, তবু আমরা এখানে একটা জিনিস বলবো, ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? আমরা যদি বলি ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে, না? ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস মোট কয়টা আছে পর্যায় সারণীর মধ্যে, এটা কেউ জানো? জানলে কমেন্ট করে জানাবো তো, যে ইলেকট্রনিক বিন্যাসের মধ্যে কতগুলো ব্যতিক্রম আছে পর্যায় সারণীতে। এগুলো পরীক্ষা আসার মতো। তবে আমাদের জন্য কাজ চলে যাবে দুটা জিনিস দিয়ে। একটা কাজ চলে যাবে কি আসলে, ক্রোমিয়াম, একটা কাজ চলে যাবে হচ্ছে ক্রোমিয়াম দিয়ে, আর একটা কাজ চলে যাবে হচ্ছে কপার দিয়ে। ক্রোমিয়ামের মধ্যে কি হয় 24, কপারের মধ্যে কি হয় 29। ইলেকট্রন বিন্যাস যদি করে দেখি তখন তাহলে কী হবে, এখান থেকে 1s2 2s2 2p6 3s2 3p6 3, তারপরে কি হলো 4s2 3d4। ঠিক দেখো এরকম একটা অবস্থা হয় কিনা, এরকম একটা অবস্থা হয়। কিন্তু দেখো ডি যেহেতু অর্ধপূর্ণ অবস্থায় আছে, তো ডি একটা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে পারবে না, কারণ এটা হচ্ছে অস্থিতিশীল, ঠিক আছে? অস্থিতিশীল, তার মানে তাহলে কী করতে হবে, এটাকে রিভাইজ করতে হবে, ঠিক আছে? ডিকে পূর্ণ করতে হবে। এখানে যা যা আছে তাই লিখবা, লেখার পরে 4 থেকে একটা ইলেকট্রন কমাই দিবা, এখান থেকে কমাই দিলে একটা হয়ে গেল, সেইটাই দিবে, তাহলে কোথায় হবে, ডিতে দিবা। 4টা এবার হয়ে গেছে কত, 5। তার মানে তুমি কি করছো, তুমি আসলে আর কিচ্ছু করো নি, তুমি হচ্ছে ডি যখন অপূর্ণ থাকছে তখন সেটাকে তুমি পূর্ণ বানিয়ে ফেলছো, ঠিক আছে? সুস্থিতিশীলতা অর্জনের জন্য আর কি। এটা হচ্ছে কম স্থিতিশীল, এটা হচ্ছে বেশি স্থিতিশীল, তাই, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে তাহলে অবস্থাটা কীরকম হবে? এটার ক্ষেত্রেও একই অবস্থায় দাঁড়াবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। আবার দেখো d10 হইলে স্থিতিশীল হবে আর কি, তাই না? কিন্তু হয়েছে কত, 9 হয়েছে, তাহলে ঝামেলাটা তাহলে ঠিক করার উপায়টা কি? ঝামেলা ঠিক করার একটা উপায় আছে। উপায়টা কীরকম, এই পর্যন্ত ঠিকঠাক রাখো। 4s থেকে একটা ইলেকট্রন দিয়ে নাও, 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নাও, নিয়ে 3dকে ওই ইলেকট্রনটা দিয়ে দাও, দিয়ে দিলে তাহলে কী হলো, এইরকম একটা অবস্থা দাঁড়াইছে আর কি, বুঝছো? তাহলে যদি আমরা স্থিতিশীলতার কথা যদি চিন্তা ভাবনা করি, আমরা যদি, ঠিক আছে, স্থিতিশীলতার যদি কথা চিন্তা ভাবনা করি, স্থিতিশীলতা
স্থিতিশীলতা, তাই না? কার জন্য কেমন? এইটার জন্য, এই পয়েন্টটার জন্য কম, এটার ক্ষেত্রে তাহলে কি বেশি। বেশি স্থিতিশীলতা অর্জনের জন্য এই অবস্থায় গেছে। তাহলে এটার জন্য যদি আমরা চিন্তা ভাবনা করি, এটা স্থিতিশীলতা তাহলে কেমন? কম। বেশি স্থিতিশীলতা অর্জনের জন্য এই অবস্থাতে গেছে আর কি। ঠিক আছে, এরকম। আপাতত এইটাকে জেনে রাখবা এসএসসি পর্যন্ত। পরে যখন ডিটেলস করার যদি সুযোগ হয় ইঞ্জিনিয়ারিংয়ে বা একাডেমিকে যদি কেউ ডিটেলস পড়ে থাকো তাহলে ভালো। আর তুমি এইচএসসি পরীক্ষার জন্য এভাবে লিখতে পারলেই ভালো হবে আর কি। বুঝতে পারছো? আমি ডিটেলসের দিকে আর গেলাম না। আচ্ছা, এখানে একজনের মনে একটা প্রশ্ন জাগছে হয়তো বা, তাহলে ভাই কখন স্থিতিশীল, কখন কি হয়? যেমন ধরো পি সবচেয়ে বেশি স্থিতিশীল কখন? P6-এ। ডি সবচেয়ে বেশি স্থিতিশীল কখন? D5-এ, D10-এ। এফ সবচেয়ে বেশি স্থিতিশীল কখন? D14-এ। তাহলে P3-তেও সেই স্থিতিশীল, D5-এও সেই স্থিতিশীল, F7-এও সেই স্থিতিশীল। বাট এটা কেমন? ঠিক আছে, পূর্ণ, এটা হচ্ছে পূর্ণ স্থিতিশীলতা। আর এটা কি তোমার আছে? এটা তোমার কাছে হচ্ছে অর্ধপূর্ণ স্থিতিশীলতা। সো দুই ধরনের স্থিতিশীলতাই আসলে কি আসলে দরকার আছে। বুঝতে পারছো? আমরা এইগুলো কথাবার্তা বলছিলাম মনে হয়, দেখছো না? আর থার্ড চ্যাপ্টার পড়ার সময় ওই যে পর্যায়বৃত্ত ধর্মের ওইখানে আইনিকরণ শক্তি পড়ার সময় কথাবার্তা বললাম, ঠিক এরকম। তো যাই হোক, আমরা সব কিছু পড়ে ফেলছি মোটা দাগে, আমাদের আর এখান থেকে দরকার নেই। দেখি প্রশ্নের মধ্যে কি বলছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, উদ্দীপকের ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রমধর্মী ব্যাখ্যা করো। আচ্ছা দেখি। তবে উদ্দীপকের ডি উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনগুলোর অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো অভিন্ন হলেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন আর কি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলা আসলে তাদের জন্য কেমন আছে? ভিন্ন ভিন্ন আছে আর কি, তাই না? আচ্ছা চলো তো দেখি একটু আমাদের ঘটনাগুলো কী কী বলছে, এক এক করে একটু আগাই যাই আমরা আর কি, চলো। ঠিক আছে, আচ্ছা তাহলে গ নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, গ নাম্বারে তাহলে কী বলছে যে উদ্দীপকের ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রমধর্মী কেন আর কি। আচ্ছা খেয়াল করে দেখি এটা কার জন্য বলতেছে। এন এর মান যদি 4 হয় তাহলে কি হইলো, এন মান যদি 4 হয় তাহলে তুমি দেখবা এটা আমরা ক্রোমিয়াম দিয়ে বলতে পারবো আর কি। কেন? কারণ 3D5 তারপরে কি আছে 4S1 আছে আর কি, এরকম। তো আগেও কিন্তু কিছু ছিল, এটা বাদ দিয়ে চিন্তা করতে আছে আর কি এখানে। আচ্ছা এবার এটার মধ্যে যদি আমরা আসি, ব্যতিক্রমধর্মী কেন হয়েছে? কারণ তথ্য অনুযায়ী হুন্ডের নীতি কার জন্য? আউব্বর নীতি অনুসারে এটা ব্যতিক্রম। কারণ 4S2 3D5 4 হইতো, ঠিক আছে? কিন্তু এটা কার নীতি অনুসারে হইতো? এটা হচ্ছে এই যে আমাদের আউব্বর নীতি অনুসারে এমনটা হইতো, 4S2 3D4 হইতো আর কি। কিন্তু ঝামেলাটা কোথায় হয়েছে? ঝামেলাটা হইল 4S1 3D5 হয়েছে আর কি। কেন এটা হয়েছে? কারণ এইটাকে কম স্থিতিশীল হচ্ছিল, এটাকে বেশি স্থিতিশীলতা অর্জনের জন্য আমরা কি করছি? অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থায় নিয়ে গেছে, যার জন্য এখান থেকে একটা ইলেকট্রন আমরা এখানে দিচ্ছি আর কি, তাই তো? এই জন্য বলছে কথাটা যে এটা একটু ব্যতিক্রমধর্মী আর কি, এটা আমরা আগেও পড়ে আসছিলাম। আচ্ছা এবার আসো পরের প্রশ্নের দিকে আমরা একটু যাই। কি প্রশ্ন বলছে এখানে? উদ্দীপকের ডি উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনগুলোর অন্যান্য কোয়ান্টাম সংখ্যা সমূহ অভিন্ন হলেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলো আসলে কেমন? ভিন্ন আর কি। চলো একটু দেখি কেমন কাজ করতেছে। এটা যেন কোথায় আছে? এইখানে আছে। এটা কার জন্য? 3D এর জন্য বলতেছে, 3D এর জন্য বলতেছে, তাই না? 3Dতে কয়টা আছে আগে দেখি। 3Dতে আছে এখানে 5টা আছে আর কি, সমস্যা নেই। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো সেট বলি, N L M, তারপর ধরো যে S এর কথা বলতেছে আর কি। এখন তুমি ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমটার জন্য তাহলে কী হইতেছে? প্রথমটার জন্য 3 থাকবে, এল এর মান তো এখান থেকে 2 থাকবে, কারণ এটাও ডি, সব 5টার জন্যই তো আসলে ডি, সমস্যা নেই। বাট এই যে 5টার জন্য এম এর মানগুলো কেমন হবে? এটা হচ্ছে -2 হবে, একটা -1 হবে, একটা 0 হবে, একটা হচ্ছে কি +1 হবে, একটা কি হবে +2 হবে। ওই যে সংখ্যা রেখাটা কথাটা ওইটাকে আমি একটু এভাবে লিখছি। তার মানে এর জন্য 3, এর জন্য 2, এর জন্য 3, এর জন্য 2, তাই না? এর জন্য সবগুলোর জন্য আসে কি এই এন আর এল এর মান তো সমান আর কি, 3D তো সবার জন্যই আছে। আবার তুমি এবার যদি খেয়াল করে দেখো, এটা কি সবার জন্যই? এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখতাম, তুমি যদি ভেঙে ভেঙে লিখতে তাহলে তুমি কীভাবে লিখতা? তুমি ঠিক এভাবে লিখতা না? আউব্বর হুন্ডের নীতি অনুসারে ফলো করার সময় তুমি কীভাবে লিখতা? তুমি ঠিক এইভাবে লিখতে আর কি, আমরা সবাই কি প্রথম ইলেকট্রন হয়ে ঢুকছে না একটা করে অরবিটালে? তার মানে প্রথম ইলেকট্রন ঢুকলে সেটার নাম কি হয়? +12 হয় আর কি। পরেরটা ঢুকলে কি হয়?
তারপরটা ঢুকলে মাইনাস হাফ হয়, বাট এরা তো সবাই প্রথম ইলেকট্রন আকারে ঢুকছে, তো সবার জন্য তাহলে কত হলো প্লাস হাফ, সবার জন্যই তাহলে প্লাস হাফ করে করে আসে। তাহলে এখানে তুমি একটা জিনিস কি বুঝলা, সবার জন্যই এন, সবার জন্যই এল, সবার জন্যই এস, এই সবগুলোর জন্য কেমন আসলে সমান। তার মানে সবার জন্যই তিনটা কোয়ান্টাম সংখ্যার মান আসলে অভিন্ন বা একই, কিন্তু সবার জন্য এম যেটা আছে বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সবার জন্য দেখো ভিন্ন ভিন্ন আছে আর কি, তাই না। এইটার জন্য এম এর মান কত, এটার জন্য এম এর মানটা কত, এটার জন্য এম এর মানটা হচ্ছে -2, এটার জন্য কত -1, এটার জন্য কত 0, এটার জন্য কত +1, এটার জন্য কত +2 আর কি, এটা বলছে। বুঝতে পারছো? প্রশ্ন ভালো প্রশ্ন হয়েছে এখানে একটা। এরপরের প্রশ্নে যাই, কি বলছে এখানে, ই শেলে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আলোচনা করতে বলছে আর কি। ই শেল মানে কোনটা দেখি একটু, এখানে আছে কয়টা শেল, এ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে ই শেল মানে হচ্ছে 5 নাম্বার শেলটার কথা বলছে, তাই না। তো চলো একটু দেখি আমরা, তাহলে 5 নাম্বার শেলের কথা যদি বলে তখন কি হয় আর কি, তাহলে এটাতে আগে আনসার আলী লিখে ফেলি আমরা, এখানে আগে আমরা আনসার আলী লিখে ফেলবো। আচ্ছা, তাহলে এন এর মান, আমরা এন এর মান ই শেলের জন্য বলতেছি না 5 নাম্বার শেল, এন এল এম তারপরে হইল এস 5, তারপর এইটার মান তাহলে কত হবে বলো তো, n-1 পর্যন্ত না, তাহলে 5 থেকে আমি যদি কত করি, আমি যদি কমাই ফেলি 1, তাহলে কত হলো 4, তাহলে কত হলো 0 1 2 3, তারপরে কত আসতেছে, তারপরেটা আসতেছে হচ্ছে 4। আগে একটু এই জায়গায় একটু আটকায় দিই তোমাকে, ঠিক আছে, এই জায়গাটায় এই যে 4 আসতেছে। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 5s, এটা মানে কত, এটা মানে হচ্ছে 5p, এটা মানে কত, এটা মানে কিন্তু হচ্ছে 5d, এটা মানে কত, এটা হচ্ছে 5f, এটা মানে কত, এটা মানে হচ্ছে 5g, ঠিক আছে। এখন এই ছোট্ট জিনিসটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, অ্যাকর্ডিং টু কোয়ান্টাম নাম্বার এই টেবিলটা অনুযায়ী যদি আমরা করতে চাইতাম, তখন কোয়ান্টাম ক্যালকুলেশন অনুযায়ী এই জায়গাটায় 5g একটা এক্সিস্টেন্স আছে, কিন্তু আমাদের কাছে মোট মৌল কটা আছে 118টা। তার জন্য যদি আমরা রিয়েল ওয়ার্ল্ড চিন্তা করে বলি, রিয়েল ওয়ার্ল্ডটা, তখন এই যে 5g আসলে এক্সিস্ট করে না আর কি, 5g আসলে কি বলে না, এইটা আসলে এক্সিস্ট করে না, ঠিক আছে, এর কোনো অস্তিত্ব নাই, এক্সিস্ট করে না, ঠিক আছে, 5g আসলে কি এক্সিস্ট করে না, কথা বুঝছো। যেহেতু 5gটা এক্সিস্ট করে না, তার মানে এই জায়গায় ক্যালকুলেশন দিয়ে হিসাব নিকাশ করলে তুমি সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন কতটা আছে এটা তুমি জানতে পারবা না। তা বাট এই যে 5f পর্যন্ত এক্সিস্ট করে, তার মানে এটা দিয়ে তোমাকে ক্যালকুলেশন করা লাগবে। এবার তাহলে আমরা বুঝলাম 5g ক্যালকুলেশনে আসবে না। তো এবার যদি এখানে যাই, তাহলে এটা কত হইলো 0, এখানে তাহলে কত হবে -1, এটা তাহলে কত হবে 0, এটা তাহলে কত হবে +1, এটা কত হবে -2 -1 0 +1 +2, এটা তাহলে কত হবে, এটা হচ্ছে -3 -2 -1 তারপরে হলো 0, তারপরে +1, তারপরে +2, তারপরে কত হবে +3, বুঝছো। হ্যাঁ, এবার তুমি যদি যাও এস এর মধ্যে যাও, তুমি যদি এবার যদি যাও তাহলে এস এরটাতে যাবো আর কি, এস এ, তাহলে এস এ কয়টা আছে, তাহলে এস এর মধ্যে এটার জন্য আছে কি +-হাফ আছে, এর মধ্যে 3টা আছে, তাহলে 3 × +-হাফ আছে। এটার মধ্যে যদি যাও তাহলে কত হবে, এখানে হবে তাহলে হচ্ছে 5 × +-হাফ, এটা তাহলে কত হবে 7 × +-হাফ, যতটুকু এক্সিস্ট করে অতটুকু তুমি হিসাব নিকাশ করবা। এখন এক্সিস্টটা তুমি লিখে ফেলছো, এবার তুমি আসো, এখানে মোট কয়টা ইলেকট্রন আছে 2টা, এখানে কয়টা আছে 6টা, এখানে কয়টা আছে 10টা, এখানে কয়টা আছে 14টা, তুমি সব যোগ করে দিয়ে দাও, তাহলে কত আসে, সব যোগ করলে হচ্ছে 32টা। তাহলে রিয়েল ওয়ার্ল্ড ক্যালকুলেশন অনুযায়ী বা আমাদের এই পর্যায় সারণী যে দেওয়া আছে বইয়ের মধ্যে 118টা মৌলের জন্য, ওই হিসাব নিকাশ করলে দেখা যায় 5 নাম্বার শেলে বা পঞ্চম শেলে কটা আছে, শুধুমাত্র 32টা বেশি ইলেকট্রন আসলে থাকতে পারে না। যদি কখনো দেখা যায় যে আরও বেশি মৌল আবিষ্কার হয়েছে, তখন দেখা যাচ্ছে 5g আসলে এক্সিস্ট করে, তখন আসলে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করা যেতে পারে আর কি, ঠিক আছে ব্যাপারটা। ওকে, তার মানে এটা নিয়ে গেল, তাহলে কি বলতে পারতেছি আমরা, যেহেতু এটা এক্সিস্ট করে না, দ্যাট ইজ ওয়াই আমরা এই পর্যন্ত বলতে পারি মোট 32টা ইলেকট্রন এখানে থাকতে পারে আর কি, বুঝলাম। ওকে, এবার যাই হচ্ছে পরেরটাতে, কী প্রশ্ন বলছে দেখো তো একটু ভালো করে, কী প্রশ্ন বলছে এখানে, দুটি মৌলের যোজ্যতা স্তরে ইলেকট্রনের বিন্যাস দেওয়া আছে এত আর এত, তারপর এ মৌলটির ক্ষেত্রে হুন্ডের নীতিটির প্রয়োগ দেখাও। এ মৌল বলতে এটার ক্ষেত্রে বলছে, তাহলে এটা তাহলে কত হবে, চলো তো আমরা একটু দেখি আসি।
তো চলো তো আমরা একটু এইটা দেখে আসি কত হবে তাহলে। এইটা তাহলে এ মৌল মানে কি, এ মৌলটা ইলেকট্রন বিন্যাস করলে থাকলে হচ্ছে 2s2 2p2p4 2p4। তাহলে এটা তাহলে কার কথা বলতে পারি, অক্সিজেনের কথা বলতেছে আর কি। তুমি সেটা এটা লিখে রাখতে পারো, অক্সিজেনের জন্য বলতেছে। এই প্রথমটা হবে তাহলে কত 1s2, তারপরে কত হবে 2s2, তারপরে কত হবে 2p4। এ বলছে কি এ মৌলটার ক্ষেত্রে হুন্ডের নীতি প্রয়োগ দেখাও আর কি। এই যে এটার জন্য হুন্ডের নীতির প্রয়োগ তুমি দেখাবা। কীভাবে দেখাবা, তুমি এটাকে আগে ভেঙে লেখো, তুমি এটাকে আগে ভেঙে লেখো। 4টা ইলেকট্রন আছে, তাহলে তুমি একটাকে সবগুলোকে দিবা আসলে একই মুখে আগে দিবা, তারপরে তুমি কি করবা, তারপর তুমি আরেকটাকে ব্যতিক্রম ভিন্ন দিকে দিবা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে হুন্ডের নীতির প্রয়োগটা এখানে খুব ভালোভাবে দেখা যায় এটাই। ঠিক আছে, এই প্রশ্নগুলোই পরীক্ষায় হতে পারে। এবার যাই পরের প্রশ্নে, দেখি পরের প্রশ্নে এমসিকিউ প্রশ্ন। এখানে এই প্রশ্নগুলোই হয় সাধারণত, যে কতটা ইলেকট্রন থাকতে পারে, কটা না থাকতে পারে, এই জিনিসগুলোই আসলে হয়। কোনো পরমাণুর চৌথ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে বা কতটি সাবশেল থাকে আর কি। ঠিক আছে, উপশক্তি স্তরে যেটা বলতেছে না, এটা কার কথা বলতেছে, সাবশেলের কথা বলতেছে, সাবশেলের কথা বলতেছে। তাহলে কয়টা আছে এখানে, চতুর্থ শক্তি স্তর বলছে। তাহলে এন এর মান যদি আমাদের কত বলি, এন এর মান যদি আমাদের 4 বলি আর কি, এন এর মান হচ্ছে 4। তাহলে উপশক্তিদের কয়টা থাকবে আর কি, 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0 to 3 পর্যন্ত আর কি এখানে। তাহলে 0 1 2 তারপরে কত হবে তাহলে 3 আর কি, তাই না? 4 পর্যন্ত হবে, তাহলে 3টা হবে। তাহলে এই 3টা থাকবে, 1টা 2টা 3টা 4টা। তাহলে কয়টা থাকলো এখানে উপশক্তি স্তর, তাহলে 4টা থাকলো। বুঝতে পারছো? অরবিটালের কথা কিন্তু বলেনি। আচ্ছা, এর পরের দিকে যাই। কি বলছে এখানে, পি উপশক্তি স্তর বা উপস্তরের ক্ষেত্রে কি বলছে, এল এর মান হচ্ছে 1, কথা ট্রু। পি এর জন্য এল এর মানটা 1, এম এর মানের জন্য তাহলে কত হয়েছে -1 0 +1, ঠিক আছে। অরবিটাল সংখ্যা 2টা না, অরবিটাল সংখ্যা কি 2টা না, তো এই যে পি এর জন্য 3টা আছে, পি এক্স পি ওয়াই পি জেড, তার মানে 3টা হইতো আর কি। তার মানে এইটা রং বলছে। তাহলে অ্যান্সার তাহলে কোনটা হবে, অ্যান্সার হচ্ছে 1 আর 2 হবে অ্যান্সারটা আর কি। বুঝছো তো, 1 আর 2 হবে অ্যান্সারটা। গেল, এর পরের পার্টে আসো। কোনটি আকৃতি প্রকাশ করে, শুরুর দিকে বলছিলাম ঘটনা মনে হয়, এটা শুরুর দিকে বলছিলাম কে কি প্রকাশ করে আর কি। শুরুর দিকে এটা বলছিলাম আমরা, এই যে দেখো আকার প্রকাশ করে কোনটা, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আকার প্রকাশ করে। ঠিক আছে, আকৃতিকে প্রকাশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা আকৃতি প্রকাশ করে। ঠিক আছে, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের কাছে আকৃতি প্রকাশ করে, ওইটা আমাকে শুনতে চাইছে আমার কাছে ভালোভাবে, এটা বলতে হবে। তাহলে কোনটা হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা যেন মাথায় থাকে আর কি ভালোভাবে। ঠিক আছে ভাই। পটাশিয়ামের সর্বস্থ স্তরের ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক, পটাশিয়ামের জন্য কি হয় জানো, পটাশিয়াম 19। তাহলে এক্ষেত্রে কী হয়, সবগুলো ইলেকট্রন যাওয়ার পরে 4s1 থাকে। এইটা 4s1 যদি হয় তাহলে এন এর মান তাহলে 4, তাহলে হচ্ছে এন এর মান হচ্ছে 4, এল এর মান তাহলে কত হইলো, এস যেহেতু তাহলে এর মান হচ্ছে 0, এম এর মান তাহলে কত হবে, এম এর মানও তাহলে 0, এস এর মান তাহলে কত হবে, প্রথম ইলেকট্রন তাহলে +½ তাহলে প্রথম ইলেকট্রন +½ এরকমভাবে। তাহলে 4 আছে 0 আছে, তাহলে 4 আছে 2 আছে এটা না, তারপর কি 3 আছে 2 আছে এটা না, 3 আছে 1 আছে এটা না, 4 0 0 +½ তাহলে কোনটা হলো, এই যে ডি নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছি তো? হ্যাঁ। এবার যদি যাই আমরা পরের ধাপে যাই, পরের ধাপে কি বলছে, অরবিটাল সমূহের সঠিক শক্তির ক্রম কোনটি আর কি। তাহলে দেখি কি কি অরবিটালের কথা বলছে এখানে। আমরা মনে হয় এগুলো নিয়েই দেখছিলাম তাই না, 3s, তারপরে কি হলো, তারপরে আছে হচ্ছে 3d, তারপরে হলো কোনটা 4p। তাহলে 3s মানে কি 3 + 0, তাহলে যোগ করলে কত হলো 3, ওই যে n+l ফর্মুলা দিয়ে আর কি। এটা মানে তাহলে কত 3 + 2 যোগ করলে তাহলে কত হলো 5, এটা মানে তাহলে কত হলো 4 + 1 যোগ করলে তাহলে কত হলো 5। তাহলে কোনটা আগে আসবে, তাহলে 3sটা আগে, তাহলে 3s আগে, তারপরে কোথায় যাবে 3d আর 4p এর মধ্যে দুটাই সমান, দুটো যদি সমান হতো কোনটা আগে যায়, আগে হচ্ছে যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা কম সেখানে আগে যায়, তাহলে কোনটা যাবে 3তে আগে যাবে, তাহলে সে 3d, তারপরে কোনটা যাবে, তারপর যাবে হচ্ছে 4pতে। তাহলে কোনটাতে আগে যাবে, এইটা এইটা এইটা, আমরা কিসের জন্য বলতেছি এটাতে, যেন কোনটাতে আগে যাবে যার মানটা কম সেখানে আগে, তারপরে এটা। তাহলে কোনটা হলো 3s 3d 4p, তাহলে তো 1 নাম্বারটাই, তাই না, 3s 3d 4p। বুঝছো কথাটা?